নমস্কার সবাইকে। স্টোরি টেলার ইশিতার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় 1 মাস পর আজ আবার আমি আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। মাঝখানে অনেকটা সময় আমি আপনাদের থেকে দূরে ছিলাম, কোনো নতুন ভিডিও বা গল্প আপনাদের উপহার দিতে পারিনি। আসলে বেশ কিছুদিন ধরে আমি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের সামনে আসতে পারিনি। আপনাদের এই দীর্ঘ প্রতীক্ষার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের ভালোবাসা আর শুভকামনায় আমি আবার সুস্থ হয়ে ফিরে এসেছি এবং কথা দিচ্ছি এখন থেকে নিয়মিত দারুণ সব রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সাথে থাকব। আজকের গল্পটি একটু অন্যরকম, হাড় হিম করা এক জিনের চালনার কাহিনী। মধুপুর গ্রামের এক অভিশপ্ত বাড়ি আর এক দুঃসাহসী যুবকের করুণ পরিণতির এই গল্পটি শুনতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন। গ্রামের নাম মধুপুর হলেও গ্রামের উত্তর প্রান্তে অবস্থিত সেই পুরনো জমিদার বাড়িটিকে ঘিরেছিল এক আদিম অন্ধকার। গ্রামের বয়স্করা বলেন প্রায় 150 বছর আগে এক তান্ত্রিক এই জমিদার বাড়িতে আসতেন এবং তিনি কুল্লুক নামক এক অত্যন্ত শক্তিশালী ও প্রতিহিংসা পরায়ণ জিনকে বশ করেছিলেন। সেই তান্ত্রিক মারা যাওয়ার পর জিনটি মুক্ত হয়ে যায়, কিন্তু ওই বাড়ির মায়া ত্যাগ করতে পারেনি। লোকমুখে শোনা যায় ওই বাড়ির আশেপাশে যারা জমি কিনেছিল বা রাত বিরাতে ওই পথে যারা হেঁটেছিল তাদের কেউই শান্তিতে মরতে পারেনি। কারোর গলায় অদ্ভুত দাগ পাওয়া যেত, কেউ বা পাগল হয়ে নিজের জিভ কেটে ফেলেছিল। দিনের বেলাতেও ওই বাড়ির আশেপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করত, পাখিও থাকতো না সেখানে। সাধন ছিল গ্রামের একগুঁয়ে এবং আধুনিক মানসিকতার যুবক। সে শহরে পড়াশোনা করত এবং এসব কুসংস্কার একদমই বিশ্বাস করত না। তার কাছে মনে হতো এগুলো গ্রামের অশিক্ষিত মানুষের বানানো গল্প, যাতে কেউ ওই পুরনো দামি বাড়িটা দখল করতে না পারে। একদিন গ্রামের চায়ের দোকানে তর্কাতর্কির সময় সে চ্যালেঞ্জ করে বসলো যে সে আগত অমাবস্যার রাতে ওই পরিত্যক্ত বাড়িতে একা পুরো রাত কাটাবে। তার বাবা মা এবং গ্রামের মোড়লরা তাকে অনেক অনুনয় বিনয় করলেন। সাধন ওটা মানুষের জায়গা নয়, ওখানে পা দিলে আর ফেরা যায় না। কিন্তু সাধন কারোর কথা শুনল না। তার জেদ আরো বেড়ে গেল। সে শুধু একটা বড় টর্চ আর কিছু শুকনো খাবার এবং আত্মরক্ষার জন্য একটা ধারালো ভোজালি নিয়ে অমাবস্যার রাতে রওনা দিল। রাত তখন 10টা। অমাবস্যার সেই ঘুটঘুটে অন্ধকারে টর্চের আলোটা যেন ওই বিশালাকার ভাঙা বাড়ির গ্রাসে হারিয়ে যাচ্ছিল। বাড়ির লোহার গেটটা মরচে ধরা, ভাঙা, কিন্তু হাত দিতেই সেটা কর্কশ শব্দে কেঁদে উঠল, যেন কোনো জ্যান্ত প্রাণী যন্ত্রণায় কাতরাচ্ছে। ভেতরে পা রাখতেই এক অসহ্য পচা গন্ধ সাধনের নাকে এলো। এ যেন বহু পুরনো লাশের গন্ধ। চারদিকে চামচিকির বিষ্ঠা আর ধুলোর পুরো আস্তরণ। সে ধীর পায়ে ভেতরের বড় হলরুমটায় গিয়ে পৌঁছল। হলরুমের ছাদটা অনেক উঁচু, আর সেখানে ঝুলন্ত পুরনো ঝাড় লণ্ঠনটা বাতাসের অভাবেও অদ্ভুতভাবে দুলছিল। সাধন হলরুমের মাঝখানে তার ম্যাটটা পাতল এবং ভোজালিটা পাশে রেখে বসল। তার বুকের ভেতরটা প্রথমবারের মতো একটু যেন কেঁপে উঠেছিল। রাত বাড়ার সাথে সাথে বাইরের বাতাসের শব্দ থেমে গেল। এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা পুরো বাড়িটাকে গিলে ফেলল। সাধন অনুভব করলো তার কানের পর্দায় যেন একটা চাপ সৃষ্টি হচ্ছে। হঠাৎ ওপরের তলা থেকে একজোড়া ভারী পায়ের আওয়াজ শোনা গেল। কেউ যেন খুব ধীর স্থির পায়ে উপরের করিডোর দিয়ে হেঁটে আসছে। সাধন টর্চটা উপরের দিকে ঘোরালো, কিন্তু ছাদের কড়িবর্গার ফাঁকে ছাড়া আর কিছুই দেখতে পেল না। ভাবলো হয়তো কোনো বড় জানোয়ার হবে, কিন্তু পায়ের আওয়াজটা সিঁড়ির দিক দিয়ে এগিয়ে আসতে শুরু করলো। প্রতিটা ধাপ নামার সাথে সাথে আওয়াজটা স্পষ্টতর হচ্ছিল এবং তার সাথে মিশেছিল এক ভাঙা শিকল টানার ঘষ্টানি শব্দ। সাধনের হাত তখন ভয়ে অজান্তেই ভোজালির মুঠো শক্ত করে ধরল। সিঁড়ির শেষ ধাপে এসে পায়ের আওয়াজটা থেমে গেল।
ঠিক তখনই সাধন অনুভব করলো তার আশেপাশের বাতাস এক লহমায় হিমাঙ্কের নিচে নেমে গেছে। তার নিঃশ্বাস প্রশ্বাস ধোঁয়ার মতো বেরোতে শুরু করলো। টর্চের আলোটা হঠাৎ করেই পিটপিট করতে লাগলো, যেন ব্যাটারি শেষ হয়ে আসছে। সেই আধো অন্ধকারে সাধন হলরুমের দূর কোণায় একটা বিশাল আকার কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখল। অবয়বটা অন্তত 8 ফুট লম্বা। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার চোখ দুটো অমাবস্যার অন্ধকারের চেয়েও কালো, এবং তাতে এক অদ্ভুত হিংস্র লাল আভা ছিল। সাধন টর্চের আলোটা স্থির করার চেষ্টা করল, কিন্তু আলোটা ওই কালো অবয়ের ওপর পড়তেই যেন শুষে নিল। ওপাশে কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই সাধন অনুভব করলো সে নড়তে পারছে না। তার হাত পা যেন কেউ অদৃশ্য দড়ি দিয়ে জাপটে ধরেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। শুধু একটা গোঙানির শব্দ হলো। ঠিক তখনই তার ডান কানে খুব কাছে একটা ফিসফিসে গলার আওয়াজ শোনা গেল। আওয়াজটা মানুষের নয়, যেন কয়েকশো সাপ একসাথে ফুঁসছে। তুই নাকি আমাদের বিশ্বাস করিস না? তুই নাকি দেখতে চেয়েছিলি? আওয়াজটা সরাসরি তার মগজে গিয়ে আঘাত করলো। সাধনের মনে হলো তার মাথাটা এবার ফেটে যাবে। তার চোখ দুটো ভয়ে কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে বুঝতে পারল সে এক মহা বিপদে পড়েছে, যা তার কল্পনারও বাইরে। সেই কালো অবয়বটা ধীর পায়ে সাধনের দিকে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপে মেঝের কাঠ মরমর করে ভেঙে পড়ছিল। কাছে আসার পর সাধন দেখল জিনটার গায়ের চামড়া পোড়া মাংসের মতো, আর মুখমণ্ডলের জায়গায় শুধু একটা বিশাল হাঁ। তার চোখ দুটো থেকে আগুনের হলকা বেরোচ্ছে। জিনটা তার দীর্ঘ নখযুক্ত হাত সাধনের বুকের কাছে আনলো। সাধন দেখতে পেল হলরুমের দেয়ালগুলোতে হঠাৎ করেই অদ্ভুত সব আরবি এবং তান্ত্রিক লিপি ফুটে উঠতে শুরু করেছে, যা লাল রঙে জ্বলছিল। যেন এই বাড়িটা আসলে একটা বিশাল বন্দিশালা, যেখানে এই জিনটাকে তান্ত্রিক আটকে রেখেছিল, এবং সাধনের উপস্থিতিতে সেই বাঁধন দুর্বল হয়ে পড়েছে। জিনটা যখন সাধনের বুকের ওপর তার মুখ বসাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সাধনার মনে পড়ল তার মা তাকে জোর করে একটা ছোট লোহার কবচ পকেটে দিয়ে দিয়েছিল, যাতে পবিত্র আয়াত লেখা ছিল। সাধন চরম যন্ত্রণার মধ্যেও তার বাঁ হাতটা পকেটে নিয়ে কবচটা স্পর্শ করল। স্পর্শ করার সাথে সাথেই যেন একটা বৈদ্যুতিক শক লাগলো তার শরীরে। সে তার সমস্ত শক্তি দিয়ে মনে মনে পবিত্র মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ করে জিনটা এক বিকট চিৎকার করে উঠল, যা কোনো মানুষের ধারণার বাইরে। সেই চিৎকারে হলরুমের জানলার কাঁচগুলো চুরমার হয়ে গেল এবং ছাদের পুরনো প্লাস্টার খসে পড়তে লাগলো। জিনটা পেছন দিকে ছিটকে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আঘাত করেছে। কিন্তু জিনটা অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে যন্ত্রণা ছটফট করতে করতে একটা ভাঙা লোহা দিয়ে সাধনের বাঁ পায়ে এক গভীর ক্ষত তৈরি করল। অসহ্য যন্ত্রণায় সাধন চিৎকার করে উঠল, কিন্তু কবচটা হাত থেকে ছাড়ল না। সে দেখল জিনটার পোড়া শরীর থেকে নীল ধোঁয়া বেরোচ্ছে, এবং সে ধীরে ধীরে মেঝের ফাটল দিয়ে নিচে নেমে যাচ্ছে। যাওয়ার আগে সে ঘর ঘরে গলায় বলে গেল, তুই বাঁচবি না সাধন, আমার দাগ তুই নিয়ে গেলি। সাধন বুঝতে পারল জিনটা সাময়িকভাবে দুর্বল হলেও সেই বাড়ি থেকে মুক্তি পায়নি। সাধন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হলরুমের দরজার দিকে এগোলো। দরজাটা তখন আপনা আপনি খুলে গেল, যেন ওই অপশক্তিও চায় ও তাড়াতাড়ি বেরিয়ে যাক। সাধন যখন ওই বাড়ির সীমানা পার হয়ে গ্রামের রাস্তায় পড়ল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার পুরো শরীর ধুলো আর রক্তে মাখামাখি। বা পা দিয়ে তখনও গল গল করে রক্ত পড়ছে। সে দৌড়াতে পারছিল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে গ্রামের দিকে আসছিল। গ্রামের কিছু মানুষ যারা ভোরে খেতে কাজ করতে যাচ্ছিল, তারা সাধনের এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে গেল। সাধন কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বেরোচ্ছিল। তার চোখের তারায় তখন ওই অমাবস্যার রাতের আতঙ্ক লেপ্টেছিল। গ্রামের মানুষ তাকে ধরে তার বাড়িতে নিয়ে গেল, কিন্তু সে আর স্বাভাবিক হতে পারল না। ঘটনার কয়েক মাস পর সাধনের পায়ের ক্ষত শুকিয়ে গেলেও তার মনের ক্ষত কিন্তু শুকালো না। সে পুরো পাগল হয়ে গেল। সারাদিন ঘরের এক কোণায় বসে থাকতো আর ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করতো, ওরা আসছে, ওরা আমায় ডাকছে। গ্রামের মানুষ অনেক ডাক্তার কবিরাজ দেখালো, কিন্তু কেউ তাকে ভালো করতে পারল না। অদ্ভুত বিষয় হলো, ওই অমাবস্যা রাতের পর থেকে মধুপুর গ্রামের অন্য মানুষরাও শান্তিতে ঘুমোতে পারত না।
সবাই অনুভব করত ওই পুরনো বাড়ি থেকে যেন একটা অদৃশ্য অন্ধকার পুরো গ্রামটাকে গিলে খাচ্ছে। সাধনের বাবা একদিন রাতে দেখলেন সাধন ঘরের দেয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে আর তার নখ থেকে রক্ত বেরোচ্ছে। সে তখন আর সাধন ছিল না, যেন ওই জিনটাই সাধনের শরীর দখল করে নিয়েছে। আজও মধুপুর গ্রামের মানুষ অমাবস্যার রাতে ঘরের বাইরে বেরোতে সাহস করে না। ওই পুরনো বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, যদিও আগের চেয়ে অনেক বেশি ভাঙাচোরা এবং ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় সাধনের আত্মা আজও ওই বাড়িতে বন্দী আছে এবং জিনটার সাথে আধ্যাত্মিক যুদ্ধে লিপ্ত। গ্রামের নতুন প্রজন্মকে আজও সাবধান করা হয় ওই নিষিদ্ধ ভিটের দিকে যেন কেউ ভুল করেও পা না বাড়ায়, কারণ যারা ওই অপশক্তিকে বিশ্বাস করে না তারা ওই শক্তির প্রথম শিকার হয়। মধুপুরের অভিশাপ এখনো শেষ হয়নি, তা শুধু সময়ের অপেক্ষা। নিশীথ রাতে আজও দূর থেকে ওই বাড়ি থেকে ভাঙা শেকলের শব্দ এবং একটা অমানসিক হাসির আওয়াজ শোনা যায়। কেমন লাগলো আজকের এই হাড় হিম করা জিন জ্বালানোর গল্পটি? সেই অভিশপ্ত বাড়ির ছায়া কি আজও মানুষের মনে ভয়ের উদ্রেক করে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের দেওয়া প্রতিটি কমেন্ট আমাকে পরবর্তী গল্পের জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। সুস্থ হয়ে ফিরে আসার পর এটি ছিল আমার প্রথম গল্প। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং গায়ের লোম খাড়া করে দেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও একটু রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ করে দিন। ভবিষ্যতে এমন আরও অনেক সত্য ঘটনা এবং ভৌতিক কাহিনী শুনতে হলে স্টোরি টেলার ঈশিতার চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে পরের পর্বটি আসার সাথে সাথেই আপনি জানতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক ভয়ঙ্কর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অন্ধকারে একা থাকার সময় একটু সতর্ক থাকুন, কারণ আমরা যা দেখি না তা যে নেই এমনটা কিন্তু নয়। ধন্যবাদ।